অস্ট্রিয়ার যে গ্যাগান প্রেসিং সেটি নিয়ে অস্ট্রিয়া তাদের বড় শক্তি, আর্জেন্টিনাকে বধ করার চেষ্টা করবে। গ্যাগান প্রেসিংয়ে মূলত যখন বল প্রতিপক্ষের কাছে চলে যায় তখন যেই যারা গ্যাগান প্রেসিংয়ে খেলে থাকেন বিশেষ করে অস্ট্রিয়ানরা, তারা একটি পিরামিড শেপ, ডায়মন্ড শেপ এবং বি আকৃতিতে বল প্রতিপক্ষের কাছ থেকে আবার কামব্যাক করার চেষ্টা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে, প্রতিপক্ষ অস্ট্রিয়া। দীর্ঘ 28 বছর পর অস্ট্রিয়া বিশ্বকাপে সুযোগ পেয়ে তাদের প্রথম ম্যাচে একটি বড় ব্যবধানে জয় পেয়েছে, 3-1 গোল ব্যবধানে জর্ডানকে হারিয়েছে। অস্ট্রিয়া আজ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ। অস্ট্রিয়াকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বিশেষ করে তাদের খেলার কৌশল, গেগান প্রেসিং নিয়ে। অস্ট্রিয়া কি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আটকাতে পারবে কিনা তা নিয়ে আলোচনা চলছে, বা আর্জেন্টিনার শুরুর একাদশটা কেমন হবে তা নিয়ে অনেক আলোচনা চলছে। হুলিয়ান আলভারেজ প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন না, যদিও দ্বিতীয় অর্ধে তিনি নেমেছিলেন। আজকে কি শুরুর একাদশে হুলিয়ান আলভারেজ থাকবেন কিনা তা নিয়ে আমরা আলোচনা করব, এবং আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রিয়ার রণকৌশল কী হবে তা নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সহকর্মী বিপ্লব কিশোর দেবের সঙ্গে। বিপ্লব, আমাদের আলোচনা আপনাকে স্বাগতম। আর্জেন্টিনার যে রণকৌশল দেখলাম আমরা প্রথম ম্যাচে, মেসি কেন্দ্রিক, মেসির হ্যাটট্রিক, দ্বিতীয় ম্যাচেও কি মেসি কেন্দ্রিক কি আর্জেন্টিনার রণকৌশল থাকবে কিনা? না, আর্জেন্টিনার দলে যখন মেসি থাকবে, আক্রমণ বলেন পুরো যে বিশেষ করে আক্রমণে সেখানে কেন্দ্রবিন্দুতে থাকবে মেসি, এবং মেসিকে কেন্দ্র করেই দলের আক্রমণ সাজানো হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু যেটা আপনি বলছিলেন যে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসি যেভাবে স্পেস পাচ্ছিল এবং মেসিকে যেভাবে বলের যোগান দেওয়া হচ্ছিল, সেটা কি এই ম্যাচে অস্ট্রিয়া করতে দেবে কিনা, এইটা হচ্ছে মূল প্রশ্ন। যদি না দেয় সেক্ষেত্রে কি হবে? আমার কাছে মনে হয় শুধু আর্জেন্টিনা দলের জন্য বলছি না, ওভারঅল এই মুহূর্তে তাদের যে দলটা, এই দলটা যদিও বলা হচ্ছিল যে খুব বেশি মেসি নির্ভর নয়, তবে মেসি নির্ভরতা যা আছে এটা গত ম্যাচে আমরা দেখেছি। কিন্তু এই দলে এমন খেলোয়াড়রাও আছেন বা কোচ স্কালোনির এমন আরও অনেক কৌশল রয়েছেন, যেখানে মেসিকে যদি কোনোভাবে বলের যোগান দেওয়ার সুযোগ না হয়, সেক্ষেত্রে অন্যান্য যারা প্লেয়ার আছেন, বিশেষ করে হুলিয়ান আলভারেজ, তারপর হচ্ছে লাউতারো মার্তিনেজ, নিকো গঞ্জালেজ আছেন, এই 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 ধরনের যারা খেলোয়াড় আছেন, তারা কিন্তু আক্রমণ ভাগে স্পেস খুঁজে নিয়ে নিজেদের মতো করে গোলের সুযোগ তৈরি করে দিতে পারবে। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে, যেটা আপনি বলছিলেন যে যদি মেসিকে কোনোভাবে তারা আটকে দেয়, মেসিকে যদি আটকাতে হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একজন বা দুজন খেলোয়াড়কে কিন্তু সেক্ষেত্রে অকুপাইড হয়ে থাকতে হবে মেসির দিকে। তো তখন কিন্তু অন্য মাঠের অন্য জায়গায়, বিশেষ করে ওয়াইড এরিয়াগুলোতে কিন্তু বা হাফ স্পেসে কিন্তু আপনার তখন স্পেস ক্রিয়েট হবে, এবং সেটা কিন্তু চাইলেই দলের যে অন্যান্য প্লেয়াররা আছে আক্রমণ ভাগে, তারা কিন্তু সেটা এক্সপ্লয়েট করতে পারে। তো মেসিকে আটকালেই যে আর্জেন্টিনা আটকে যাবে বিষয়টা এমন নয়। তবে মূল বিষয়টা হচ্ছে যে অস্ট্রিয়া যে হাই প্রেসিং ফুটবল খেলে, তার এগেনস্টে ইভেন স্কালোনিও বলেছেন যে আমরা যে সবসময় বলের পজিশন ধরে রেখে খেলতে পারবো বিষয়টা এমন নয়, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে যখনই বলের পজিশন হারাবো তখন আমরা কীভাবে রিয়্যাক্ট করব, এইটা হচ্ছে মূল বিষয়। তো এটা বোঝা যাচ্ছে যে মোটামুটি অস্ট্রিয়া ম্যাচের জন্য তারা পরিকল্পনা সাজিয়েছেন, এবং তারা এক্সপেক্ট করতেছেন যে হাই প্রেসিং ফুটবল হবে, এবং সেই হাই প্রেসিং ফুটবলের বিপক্ষে কীভাবে গোল বের করে নিতে হয় সেই আলোচনা নিশ্চয়ই দলের মধ্যে হয়েছে, এবং সেই কৌশল নিয়েই স্কালোনির শিষ্যরা মাঠে নামবেন। প্রথম ম্যাচে হুলিয়ান আলভারেজ, আর্জেন্টিনার অন্যতম যাকে ভবিষ্যৎ বলা হচ্ছে, তিনি প্রথম ম্যাচে সুযোগ পাননি শুরুর একাদশে, যদিও স্কালোনি তাকে দ্বিতীয় অর্ধে নামিয়েছিলেন। কিন্তু আজ সব থেকে বড় আলোচনার বিষয়, প্রথম ম্যাচে যেহেতু মেসি কেন্দ্রিকই খেলাটা হয়েছিল, আর্জেন্টিনা মেসির হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে। আজ শুরুর একাদশে হুলিয়ান আলভারেজ থাকবেন কিনা? হুলিয়ান আলভারেজ যদি শুরুর একাদশে সুযোগ পেয়ে থাকেন, সেক্ষেত্রে হয়তো আলমাদা কি সুযোগ হারাবেন কিনা বা ফরমেশন চেঞ্জ হবে কিনা তা নিয়ে অনেক আলোচনা চলছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি এসেছিলেন, তিনি জানিয়েছেন আর্জেন্টিনার একাদশে শুরুতে থাকছেন না মন্তিয়াল। বিপ্লব, আপনার কি মনে হয় মন্তিয়ালের না থাকা, ইনজুরির যে একটা কনসার্ন, সেটাকে আর্জেন্টিনার জন্য একটু সেটব্যাক কিনা, বা মন্তিয়ালের পরিবর্তে আমরা কাকে দেখতে পাচ্ছি? আমার কাছে মনে হয় না যে খুব বড় কোনো সেটব্যাক। তবে হ্যাঁ, গত ম্যাচেও কিন্তু মলিনাই শুরু করেছিল, যদিও মলিনার পারফরমেন্সটা অতটা ভালো ছিল না, ফলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মন্তিয়াল আসে। কিন্তু একটা ভালো খবর যেটা কোচ স্কালোনি দিয়েছেন আজকে, যে মন্তিয়ালের প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছিল যে মন্তিয়ালের ইনজুরিটা, হ্যামস্ট্রিং ইনজুরিটা খুব বেশি গুরুতর হবে, অতটা গুরুতর নয়। উনি দলের সঙ্গে আছেন, প্র্যাকটিসও করেছেন, প্র্যাকটিসে ছিলেন। তবে আজকে মনে হয় না ঝুঁকি নেবেন মন্তিয়ালকে প্রথম একাদশে রেখে। ফলে মলিনার খেলাটা মোটামুটি আজকে নিশ্চিত যে মলিনা প্রথম একাদশে একদম শুরু থেকে খেলছেন। আর আরেকটা যেটা আপনি বললেন যে হুলিয়ান আলভারেজের কি খেলবেন, কি প্রথম একাদশে আসবেন কিনা লাউতারো মার্টিনেজের জায়গায়, এটার একটা ভালো সম্ভাবনা রয়েছে। তবে আর্জেন্টাইন মিডিয়াগুলো যেমনটা বলছে যে
যেহেতু হুলিয়ান আলভারেজ মাত্রই ইনজুরি থেকে কামব্যাক করেছেন এবং গত ম্যাচেও পুরো ম্যাচ তো উনি খেলেননি, ফলে ম্যাচ ফিটনেসের দিক থেকে মানে ম্যাচ ফিটনেসের কথা মাথায় রেখে এবং অস্ট্রিয়ানরা যেভাবে আপনার কাউন্টার অ্যাটাকিং এবং হাই প্রেসিং ফুটবল খেলে সেটার কথা মাথায় রেখে ফিজিক্যালি উনি হয়তো এখনও ওই লেভেলে পৌঁছাননি, ফলে প্রথম থেকে হয়তো হুলিয়ান আলভারেজকে দেখা নাও যেতে পারে, অর্থাৎ লতারো মার্টিনেজকে রেখেই একপাশে মেসি, লতারো মার্টিনেজকে রেখেই হয়তো দল সাজাবেন। বাম দিকে মানে লেফট উইংয়ে নিকো গঞ্জালেসের আসার একটা সম্ভাবনা রয়েছে। গত ম্যাচে যদিও আলমাদা ছিল, আলমাদা পরবর্তীতে নিকো গঞ্জালেস নামার পর কিন্তু আমরা দেখেছি যে ওই বা পাশ দিয়ে যে আক্রমণ সেগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে অস্ট্রিয়া যেভাবে কাউন্টার হাই লাইন ডিফেন্স নিয়ে যেভাবে হাই প্রেসিং ফুটবল খেলে, সেক্ষেত্রে নিকো গঞ্জালেসদের মতো খেলোয়াড়দের কিন্তু একটা সুবিধা হচ্ছে যে ডিফেন্স লাইনের পেছনে যে ওয়াইড এরিয়াতে যে একটা স্পেস ক্রিয়েট হয় সেটা কিন্তু সে চাইলেই এক্সপ্লয়েট করতে পারে। তো এইটার কথাও নিশ্চয়ই স্কালোনির মাথায় রয়েছে, ফলে নিকো গঞ্জালেসের আসার একটা যথেষ্ট বড় সম্ভাবনা রয়েছে। খুব ভালো মন্তিয়েলের সঙ্গে আমরা হয়তো মন্তিয়েলকে পাচ্ছি না, মলিনাকে পাওয়া যাচ্ছে আর্জেন্টিনার শুরু একাদশে। সেই সঙ্গে আরেকটি পরিবর্তন আমাদের সহকর্মী যেটা বলছিলেন যে আমরা গঞ্জালেসকে দেখতে পাই, সেক্ষেত্রে হয়তো শুরুর একাদশে আলমাদাকে নাও দেখা যেতে পারে। আর্জেন্টিনার একাদশের অনেকটা মোটামুটি সাজানোই রয়েছে, সেক্ষেত্রে আগের ম্যাচে মন্তিয়েল এবং আলমাদাকে আমরা পরিবর্তন হতে দেখতে পারি। সেই জায়গায় মন্তিয়েলের পরিবর্তনটা একদম নিশ্চিত, সেটা কোচ স্কালোনি নিজে জানিয়ে দিয়েছেন। এছাড়া আর কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা, যেহেতু আমরা দ্বিতীয়ার্ধে হয়তো পরিবর্তন দেখতে পারি, দুটি তিনটি অনেকটি পরিবর্তন দেখতে পারি, সেক্ষেত্রে আর্জেন্টিনা কাদের নামাবে বা একাদশের বেঞ্চে স্ট্রেংথে যারা আছেন তারা কি সম্পূর্ণ ফিট কিনা? বিপ্লব, আপনার কি মনে হয় যে বেঞ্চ স্ট্রেংথে পারেদেস, টাগলিয়াফিকো, অটামেন্ডি তারা সুযোগ পাননি আগের ম্যাচে, এই ম্যাচে কি স্কালোনি কি ওদেরকে একটু খানিকটা সুযোগ দিয়ে তাদের ফিটনেসটা পরীক্ষা করতে পারে কিনা জর্ডান ম্যাচের আগে? স্কালোনি কিন্তু এই ম্যাচের আগে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে কিন্তু বলেছে যে পারদেস এবং তাগলিয়াফিকো সুস্থ হয়ে উঠেছেন, ফলে তাদের ম্যাচে মানে তারা ম্যাচে থাকবেন, ম্যাচের জন্য অ্যাভেলেবল, এটা উনি জানিয়েছেন। তো প্রথম থেকে হয়তো থাকবেন না, তবে ম্যাচে তারা মিনিট পাবেন, তারা কিছু সময় খেলবেন, এটা মোটামুটি নিশ্চিত। বিশেষ করে সামনের তো একটা লম্বা ইয়ে রয়েছে, বিশ্বকাপের মিশন রয়েছে, তো সেখানে ডেফিনেটলি সেটার কথা মাথায় রেখে কিছু মিনিট হলেও তাদেরকে হয়তো দেওয়া হতে পারে। আর আরেকটি বিষয় কিন্তু স্কালোনি বলেছেন যে শুরুর একাদশ যেমনই হোক, ম্যাচের মাঝামাঝি সময়ে বা বিভিন্ন ম্যাচের সময় অস্ট্রিয়ানদের দুর্বলতা বা শক্তিমত্তার দিক কথা বিবেচনা করে কিন্তু ম্যাচের ভেতরেও কিন্তু বিভিন্ন সময় খেলোয়াড় পরিবর্তন বা ট্যাকটিক্সে পরিবর্তন আনতে পারেন, এটা উনি বলেছেন। তো এটা আমরা আশা করতেই পারি যে শুরুর একাদশটা যেমনই হোক, ম্যাচে একটা গুরুত্বপূর্ণ রোল কিন্তু বেঞ্চ থেকে এসেও অনেকে প্লে করতে পারেন। দর্শক, আর্জেন্টিনা একাদশ মোটামুটি অনেকটাই সাজানো রয়েছে, দুটি পরিবর্তন হয়তো বা দেখা যেতে পারে, সেক্ষেত্রে দ্বিতীয় অর্ধে হয়তো বা পারেদেস, তাগলিয়াফিকোকে আমরা দেখতে পারি। কিন্তু প্রতিপক্ষ অস্ট্রিয়া, তাদের নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বিশেষ করে তাদের জার্মান কোচ রাংনিক, তিনি দায়িত্ব নেওয়ার পরই অস্ট্রিয়ার ফুটবল মনে হয় জাদুর মতো বদলে গিয়েছে। বিশেষ করে দীর্ঘ 28 বছর পর অস্ট্রেলিয়া বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেয়েছে। সেই বিশ্বকাপের মঞ্চে সুযোগ পাওয়ার পর অস্ট্রিয়ার কোচের সঙ্গে কিন্তু অস্ট্রিয়ার ফুটবল ফেডারেশন তাদের চুক্তি বাড়িয়েছে। তিনি 2028 পর্যন্ত, 2028-এ যে ইউরো হবে তা সেই পর্যন্ত চুক্তি করেছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আমরা অস্ট্রিয়ান যে কোচ রয়েছেন তিনি মূলত জার্মান, তার টেকটিক নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তাকে জার্মান টেকটিশিয়ান বলা হয়। ইউরোপের অনেকগুলো প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি তার যে হাই ফুটবল প্রেসিং, যাকে আমরা গ্যাগান প্রেসিং বলি, সো ওইটাতেই তিনি মূলত তার প্রতিপক্ষকে কাবু করতে চাইবেন। বিপ্লব, আপনার কি মনে হয় গ্যাগান প্রেসিং দিয়ে কি আর্জেন্টিনার কে কাবু করার যে কৌশল, সেটা কি আর্জেন্টিনার জন্য মাথা ব্যথার কারণ হতে পারে কিনা? গ্যাগান প্রেসিং জিনিসটা হচ্ছে যে আসলে আপনি যখনই মানে বলের পজিশন হারাবেন, সঙ্গে সঙ্গে বিশেষ করে প্রতিপক্ষের হাফেই আপনি এমনভাবে কোঅর্ডিনেটেডভাবে, মানে একজন দুজন প্লেয়ার না, দলের সবাই মিলে এমনভাবে আপনি প্রেস করে বলটা উইন করার চেষ্টা করবেন। এবং যেহেতু মানে বিষয়টা হচ্ছে যে নর্মালি কী হয় ডিফেন্সের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে যখন আমাদের হাফে মানে বল চলে আসবে তখন আমরা ডিফেন্ড করব। কিন্তু গ্যাগান প্রেসিংটা কিন্তু বা এই প্রেসিং, হাই প্রেসিং যেটা যে কাউন্টার প্রেসিং তারা যেটা করে, সেটা কিন্তু একদম যেই মুহূর্তে তারা বল হারায়, বলের পজিশন হারায়, ঠিক ওই মুহূর্তে অপোনেন্টের হাফেই তারা কোঅর্ডিনেটেডভাবে, সমন্বিতভাবে সবাই মিলে একসাথে প্রেস করে বলটা আবার উইন করার চেষ্টা করে। এবং ফলে যেটা হয় যে অপোনেন্টের হাফে থাকার কারণে কিন্তু ওইখানেই যেই মুহূর্তে আপনি বলের পজিশনটা আবার উইন ব্যাক করছেন, সেই মুহূর্তে কিন্তু গোলের সুযোগ তৈরির সম্ভাবনাটা অনেক বেড়ে যায়।
তো এইটা হচ্ছে তাদের ট্যাকটিক্স। এই ট্যাকটিক্সেই তারা জর্ডানের বিপক্ষেও খেলেছে, এর আগে ওয়ার্ল্ড কাপের যে ফ্রেন্ডলিগুলো সেখানেও খেলেছে এবং প্রতিটিতে তারা জয় পেয়েছে। জর্ডানের বিপক্ষে পেয়েছে, ওয়ার্ল্ড কাপের আগে যে প্রস্তুতিমূলক যে ফ্রেন্ডলিগুলো ছিল সেখানেও তারা প্রত্যেকটিতে জিতেছে। তো সেই দিক থেকে অবশ্যই এটার কথা নিশ্চয়ই আমি শিওর যে স্কালোনিও এগুলো এই বিষয়গুলোর কথা মাথায় রাখবেন। তবে কাউন্টার অ্যাটাক হলেই যে আর্জেন্টিনা ধরাশায়ী হবে বিষয়টা এমন না। আর্জেন্টিনার ডিফেন্সও বেশ ভালো, লিসেন্দ্রো মার্টিনেজ, তারপর হচ্ছে রোমেরো, এনারা আছেন। গত ম্যাচে ফাকুন্দো মেদিনা ছিলেন, আজকেও মেদিনা থাকবেন বলেই আশা করা হচ্ছে। তো ওভারঅল মনে হচ্ছে এবং ডিফেন্সের জন্য আমার কাছে মনে হয় যে এটা নির্ভর করবে যে ওই কাউন্টার অ্যাটাকিং ফুটবলের এগেনস্টে তারা কতটা রিয়্যাক্ট করে এবং কিভাবে রিয়্যাক্ট করে, এইটার উপর নির্ভর করবে যে তারা কতটা করতে পারে। অস্ট্রিয়ার বড় তারকা অনেকেই রয়েছেন, রিয়াল মাদ্রিদে খেলে থাকেন, বায়ার্ন মিউনিখে, বরুসিয়া ডর্টমুন্ডে খেলে থাকেন। অস্ট্রিয়ার জর্ডানের বিপক্ষে বড় জয়, প্রথমটা যদি আত্মঘাতী গোল ছিল, পরের দুইটা গোল অস্ট্রিয়া একদম হাই প্রেসিং ফুটবল খেলে এই দুটি গোল আদায় করে নিয়েছেন। বিপ্লব, আপনার কি মনে হয় অস্ট্রিয়ার কি এরকম নাম করা 2-3 জন তারকা খেলোয়াড় রয়েছে, তাদের মধ্যে কি আর্জেন্টিনার ডিফেন্সের জন্য একটু মাথা ব্যথার কারণ হতে পারে কিনা? এখানে একটু বলে রাখি যে অস্ট্রিয়ার ডিফেন্সেও কিন্তু অস্ট্রিয়ার যে রাইট ব্যাক, ঠিক যেমন আর্জেন্টিনার রাইট ব্যাকে মন্তিয়েলের অসুস্থতার কারণে মলিনা হয়তো প্রথম থেকেই থাকবেন, ঠিক একইভাবে আপনার তাদেরও কিন্তু রাইট ব্যাকে স্টেফান পশ, উনি ইনজুর্ড, এই ম্যাচে উনি থাকছেন না। ফলে তার জায়গায় গত ম্যাচে যে কনরাড লাইমার যিনি মিডফিল্ডে খেলেছেন, তিনি তার জায়গায় রাইট ব্যাকে হয়তো খেলতে পারেন এবং এটা মোটামুটি নিশ্চিত যে লাইমারই হয়তো রাইট ব্যাকে খেলছেন। এছাড়া তাদের স্মিড আছে, প্লাস হচ্ছে গিয়ে সাভিজার, একজন সাভিজার আছে, মার্সেল সাভিজার। তো এনারা কিন্তু খুব ভালো স্লাগার আছে। তো তাদের যে তাদের মিডফিল্ডটা কিন্তু কোনো অংশে বেশ গোছানো, বেশ শক্তিশালী এবং খুবই ফিজিক্যাল ফুটবল খেলে তারা, এবং হাই প্রেসিং ফুটবল তো ডেফিনেটলি খেলে। তো তাদেরও মূল লক্ষ্যই থাকে যে যে মুহূর্তে বল হারাবে সেই মুহূর্তে থেকেই তারা এই কাউন্টার হাই ইন্টেন্সিটিতে কাউন্টার প্রেস করে বলটা উইন ব্যাক করা, এবং এই কাজটা তারা একদম মিডফিল্ড বা ওই অ্যাটাকিং মানে নাম্বার 9 রোলে যিনি থাকেন সেখান থেকেই কাজটা তারা শুরু করেন। সেটাকেই তারা অনেকটা ওই ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে দেখেন, এবং এইটাই হচ্ছে তাদের স্টাইল অফ প্লে। তো সেদিক থেকে তাদের মিডফিল্ড যথেষ্ট শক্তিশালী। তো একটা কথা শুধু বলা যেতে পারে যে আলজেরিয়া ম্যাচটা আর্জেন্টিনার জন্য যতটা সহজ ছিল, এই ম্যাচটা ততটা সহজ হবে না, এটা মোটামুটি বলা যেতে পারে। অস্ট্রিয়ার যে গ্যাগান প্রেসিং, সেটি নিয়ে অস্ট্রিয়া তাদের বড় শক্তি, আর্জেন্টিনাকে বধ করার চেষ্টা করবে। গ্যাগান প্রেসিংয়ে মূলত যখন বল প্রতিপক্ষের কাছে চলে যায়, তখন যারা গ্যাগান প্রেসিংয়ে খেলে থাকেন, বিশেষ করে অস্ট্রিয়ানরা, তারা একটি পিরামিড শেপ, ডায়মন্ড শেপ এবং ভি আকৃতিতে বল প্রতিপক্ষের কাছ থেকে আবার কামব্যাক করার চেষ্টা করেন। সেক্ষেত্রে যখন আর্জেন্টিনা ডিফেন্সে বল চলে গেলে, আমরা সচরাচর নর্মাল যে ট্রেডিশন খেলাটা দেখে থাকি, সেখানে হয়তো বা ডিফেন্সে একটু সময় নিয়ে বল পাস করার, মিডফিল্ড বা ফরওয়ার্ডকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অস্ট্রিয়ান যে টেকটিক গ্যাগান প্রেসিং, সেক্ষেত্রে ওই যে সময় নেওয়ার যে ব্যাপারটা, ট্রেডিশনাল ডিফেন্সরা সেই সময়টা পান না। বিশেষ করে তারা প্রতিনিয়ত 2-3 জন একটু প্রতিপক্ষকে চাপে রাখেন বল কামব্যাক করার জন্য। সেটাই আর্জেন্টিনার কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এছাড়া আর্জেন্টিনার একাদশে আমরা 2টি পরিবর্তন দেখতে পাচ্ছি। একটি তো নিশ্চিত পরিবর্তন, স্কালোনি জানিয়ে দিয়েছেন মন্তিয়েলকে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে হয়তো আলমাদা মলিনাকে পাওয়া যাবে এবং আলমাদার জায়গায় হয়তো আমরা নিকো গঞ্জালেসকে দেখতে পারি। দর্শক, আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে মেসির জন্য একটি রেকর্ডে অপেক্ষা করছে। আরেকটি গোল করলে তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। আর্জেন্টিনা তৃতীয় ম্যাচে জর্ডান প্রতিপক্ষ, দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা বড় জয় পাবে, তাদের সমর্থকরা এটাই চাইবেন। প্রথম ম্যাচের মতো মেসিময় আর্জেন্টিনা জয় পাবে কিনা সেটাই বড় প্রশ্ন। দর্শক, বিশ্বকাপের সমস্ত আপডেট আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল আপনাদের আবারও জানাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।